নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে কবিতাটি সম্পর্কে পড়ব সেটা হচ্ছে ইউলিসিস। এই পোয়েমটি আলফ্রেড লর্ড টেনিসন লিখেছেন। তো এই ইউলিসিস পড়ার আগে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার এই ইউলিসিস মানে কি, বা এই ইউলিসিস আমরা কাকে বুঝছি। ইউলিসিস হলো হোমারের লেখা একটি বলতে পারো তোমরা লিটারেরি ওয়ার্ক, সেটা হচ্ছে ওডিসি। তো সেই ওয়ার্কের মধ্যে দুটো দেশ ছিল, সেই দেশ গ্রিকস আর তোমাদের ট্রয়। তো এদের মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন এই ইউলিসিস যে ছিল সে এই গ্রিসদের তরফ থেকে আর কি এই যুদ্ধে পার্টিসিপেট করেছিল, অর্থাৎ একজন গ্রিক ওয়ারিয়ার ছিল। এই যুদ্ধটা প্রায় 20 বছর চলেছিল এবং সেখান থেকে সে যখন তার রাজ্যে ফিরে যায় ইউলিসিস, অর্থাৎ তার যে রাজ্য ছিল তার নাম ইথাকা। তো ইথাকাতে যখন ফিরে যায়, তো এটা সেই সময়কার আর কি এই কবিতাটা, মানে কবিতাটার টাইমলাইন আর কি ওই সময়ের উপর আর কি আছে। তো এটা যিনি কবি তিনি হচ্ছেন আলফ্রেড লর্ড টেনিসন। এই কবিতাটি তিনি তার একজন খুবই কাছের বন্ধু কলেজের সময়কার আর্থার হেনরি হ্যালাম, তার তিনি হঠাৎই মারা যান এবং তার জন্য এক গ্রিফ প্রকাশ করে এই আমাদের কবি আলফ্রেড লর্ড টেনিসন তিনি এই কবিতাটি লেখেন তার কথাকে সম্মান জানানোর জন্য। তারপর মিথ অ্যান্ড লেজেন্ড, তো এখানে ড্রিউ হেভিলি অন ক্লাসিক্যাল মাইথোলজি। এক্সাম্পল তোমাদেরকে আগেই বললাম যে এটা একটা গ্রিক মাইথোলজির থেকে একটা ক্যারেক্টার, সেটা ইউলিসিস। আর আর্থারিয়ান লেজেন্ডস, যেরকম ইউলিসিসকে এখানে বলা হচ্ছে আইডলস অফ দ্য কিং তো এখানে তাকেই বলা হচ্ছে। মূলত এই কবিতাটা গ্রিক মাইথোলজি থেকেই তোমাদেরকে আর কি একটা বেসিক আইডিয়া দিবে। তো এই কবিতাটি লেখা হয়েছিল, লর্ড আলফ্রেড টেনিসন লিখেছিলেন 1833 সালে এবং পাবলিশ হয় 1842 সালে। এই কবিতাটিতে মোট 70 লাইন্স রয়েছে। তো এটার কোনো একটা নির্দিষ্ট রাইম স্কিম নেই, এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। তো এই কবিতাটি এই বেসিক কিছু ইনফরমেশন ছিল। তো এবার শুরু করা যাক আমাদের এই কবিতাটিতে, দেখা যাক কি আছে। তো এখানে প্রথমে আছে, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস। অর্থাৎ এখানে যে ইউলিসিস বলতে চাচ্ছে যে এটি সামান্য লাভ দেয় যে আমি একজন নিষ্ক্রিয় রাজা। অর্থাৎ সে এখানে নিজেকে বলছে যে ইউলিসিস এক্সপ্রেসেস এক প্রকার ফ্রাস্ট্রেশন অ্যাট বিইং অ্যান আইডল কিং সাজেস্টিং হিজ কারেন্ট রোল। অর্থাৎ তিনি যখন ইথাকাতে মানে এর আগে আমি তোমাদেরকে বলেছি যে সে একটা যুদ্ধে ছিল, সেই যুদ্ধটা ছিল ট্রোজান ওয়ার। সেই ট্রোজান ওয়ারে 20 বছর কাটানোর পর যখন সে তার রাজ্যে ফিরে আসে ইথাকাতে, তখন তার কাছে এই সময়টা যেন মনে হচ্ছিল যেন এটি একটি সামান্য লাভ দেয় যে আমি একজন নিষ্ক্রিয় রাজা, মানে সে নিজেকে এক প্রকার নিষ্ক্রিয় মনে করছিল। তারপর বলছে বাই দি স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস। এখানে হার্থ বলতে চুলো বা মাটির যে উনুন, সেটাকে বোঝানো হচ্ছে। ব্যারেন বলতে বন্ধা বা অনুর্বর। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে স্থির চুল্লি গৃহজীবনের একঘেয়েমি প্রতীক এবং অনুর্বর পাহাড় ইথাকার রুক্ষ অনুৎপাদনশীল ভূমির চিত্র তুলে ধরে, যা তার অতৃপ্ত জীবনের প্রতিফলন। এক প্রকার তার যে একটা আকাঙ্ক্ষা, যেটা কখনোই আর কি শেষ হয় না, সেই আকাঙ্ক্ষাটার যে একটা প্রতিফলন তার এই কথাটার মাধ্যমে আমরা বুঝছি। মানে সে এই ইথাকা যেটা এক প্রকার ব্যারেন ক্র্যাগস তার কাছে, যেখানে খাড়া পাহাড় রয়েছে এবং সেই জায়গাটা এক প্রকার অনুর্বর টাইপের, সেখানে তার থাকাটা তার কাছে একদমই পছন্দের মনে হচ্ছে না। স্টিল হার্থ মানে যে উনুনটা একদম স্টিল হয়ে আছে, মানে তার শিখার মধ্যে কোনো তেজ নেই বলতে পারো, একদম বুঝে গেছে বা নিভে গেছে এরকম টাইপের। তারপর কি বলছে, ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ আই মেট অ্যান্ড ডোল। অর্থাৎ এখানে তার স্ত্রীর কথা আমরা জানতে পারি। তো ইউলিসিসের যে স্ত্রী তার নাম পেনেলোপ।
তো এখানে তার স্ত্রীকে সে এখানে উল্লেখ করছে যে বৃদ্ধ স্ত্রীর সাথে মিলিত আমি পরিমাপ করি এবং বিতরণ করি। এখানে পরিমাপ অর্থাৎ মেট বলতে এখানে তার যে শাসন ব্যবস্থা, সে কীরকম কীভাবে তার সাম্রাজ্যটা চালাবে সেই পরিমাপ করা বলছে, এবং বিতরণ মানে জনসাধারণের মধ্যে তার এই শাসন ব্যবস্থাটা কিভাবে বন্টন করে দিবে এটাকে তিনি বোঝাচ্ছেন। অর্থাৎ বৃদ্ধ স্ত্রীর সাথে তিনি এই যে শাসন ব্যবস্থাটা চালাচ্ছেন তার রাজ্যের, এটা তার কাছে খুবই একটা উদাসীন একটা ব্যাপার। unequal laws unto a savage race, অর্থাৎ এখানে অসম আইন একটি বর্বর জাতির জন্য, মানে ইউলিসিস যে তার যে শাসন ব্যবস্থাটা চালাচ্ছে, তার যে সাধারণ জনগণ রয়েছে, তার যে কী বলে তার সাম্রাজ্যের যে জনতা, তাদেরকে তিনি হচ্ছে স্যাভেজ রেস বলছেন। মানে তারা খুবই বর্বর, মানে তার যোগ্য না আর কি। সে নিজেকে মানে এতটাই সে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলেছে যেন তার কাছে এখন আর এই শাসনভার সামলানোটা যেন এখন একটা উদাসীন ব্যাপার। এবং এই অসম আইন এবং তার কাছে যেন এই সাম্রাজ্যের বিভিন্ন লোকজনদের মধ্যে যে লগুলো আছে, সেই লগুলো যেন চালানো তার কাছে যেন কোনো মিনিং নেই। মানে এগুলো যেন তার কাছে যেন এগুলো মানে ইউলিসিসের কাছে যেন এগুলো তার কোনো নির্দিষ্ট কোনো একটা মিনিং নেই এই সাম্রাজ্যের। দ্যাট হোয়ার্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, অর্থাৎ এখানে হচ্ছে তার সাম্রাজ্যের যে লোকজন রয়েছে তারা হচ্ছে শুধু সঞ্চয় করে, ঘুমোয় এবং খায়, এবং তার সম্পর্কে মানে ইউলিসিসের সম্পর্কে তারা কিচ্ছু জানে না। এটাই হচ্ছে ইউলিসিস বলছে। মানে হচ্ছে তারা একটা খুবই অলস জীবনযাপন করছে, এবং ইউলিসিস যে কত মহান, কত কিছু সে করেছে, সেই ট্রয় যুদ্ধে কত সমুদ্র পার করে সেই যুদ্ধ করেছে, এগুলো সম্পর্কে তার সাম্রাজ্য অর্থাৎ আমি এর আগেই বলেছি ইথাকার, সেই ইথাকার লোকজন তার ব্যাপারে মানে সেরকম কিছুই জানে না আর কি। এটা তার কাছে আরও হতাশাজনক। তারপর এখানে আমরা পাই হচ্ছে তারপরের লাইনে বলছে আই ক্যানট রেস্ট ফ্রম ট্র্যাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, অর্থাৎ ইউলিসিস বলছে যে আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না, আমি জীবনকে তলানি পর্যন্ত পান করব। অর্থাৎ ইউলিসিসের যে একটা অবিরাম আকাঙ্ক্ষা সেই জার্নি করার, মানে সে তার জার্নি যেন কখনোই শেষ না হয়, সে যেন সমস্ত পৃথিবী, সমস্ত কিছু, সমস্ত নলেজ সে যেন গ্যাদার করতে পারে, তার এই আকাঙ্ক্ষা আমরা এই লাইনটির মাধ্যমে খুঁজে পাই। তারপর all times I have enjoyed greatly, have suffered greatly, both with those that loved me and alone, অর্থাৎ সর্বদা আমি বড় আনন্দ পেয়েছি, বড় কষ্ট পেয়েছি, যারা আমাকে ভালোবাসে তাদের সাথে এবং একা। মানে সে তার পুরনো অভিজ্ঞতার কথা এখানে মনে করছে যে সে কত আনন্দই না পেয়েছে, কত কষ্টই না পেয়েছে, এবং তার যে তার সাথে যারা ছিল সহকর্মী সেই যুদ্ধে, তাদের সাথে এবং একা যখন ছিল তখনও সে কতই না আনন্দ, কতই না কষ্ট উপভোগ করেছিল। অন শোর অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিফটস দ্য রেইনি হায়ার্ডস ভেক্স দ্য ডিম সি, অর্থাৎ তীরে এবং যখন বৃষ্টিময় হায়াডিসের ঝড়ো প্রবাহে অস্পষ্ট সমুদ্রকে ক্ষুব্ধ করছে তখন, মানে এখানে আমরা তার সেই সময়টার উল্লেখ পাচ্ছি যখন সেই আনন্দ কষ্ট সেগুলো উপভোগ করেছিল সমুদ্রের মধ্যে আর কি। তো সেই সমুদ্রের একটা দৃশ্য আমরা হচ্ছে এখানে পাচ্ছি শোর, তারপর হচ্ছে থ্রু দ্য স্কাডিং ড্রিফটস, মানে হচ্ছে তোমাদের স্কাডিং বলতে হচ্ছে তোমাদেরকে মানে উইন্ডের সাথে এক প্রকার সমান্তরাল রেখায় চলমান যে ঢেউগুলো হয় সেগুলোকে বোঝাচ্ছে এখানে ইউলিসিস। তোমরা দেখবে সমুদ্রের মধ্যে ঢেউগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে যায়, তো সেই স্কাডিং ড্রিফটসের কথা বলা হয়েছে। আর এখানে যে হায়ার্ডস বলেছে, তো গ্রিক মাইথোলজিতে হায়ার্ডস বলতে একটা স্টার ক্লাস্টার উল্লেখ পাবে। তো তারা সেটা বিলিভ করতো যে এটা হচ্ছে রেইন বা বৃষ্টির কিছু একটা সৃষ্টি করে। এই স্টার ক্লাস্টারটা হচ্ছে তোমাদের টরাস কনস্টেলেশনের অন্তর্গত, এবং এটা হচ্ছে ভি শেপ আকৃতির, ভি।
তো এটা হচ্ছে তার দুঃসাহসিকতা স্থল ও সমুদ্রে বিস্তৃত, যেখানে হাইডিস বৃষ্টির সাথে নক্ষত্র যুক্ত ঝড়ও সমুদ্রের উত্তেজনা সৃষ্টি করেছে। ক্ষুব্ধ শব্দটি সমুদ্রের অশান্তি ব্যক্ত করে, তার বিপজ্জনক ভ্রমণের চিত্রটা এখানে হচ্ছে ফুটিয়ে তোলে আর কি। স্কাডিং ভেক্সড মানে হচ্ছে এক প্রকার ভয়ঙ্কর বা বিরক্তিকর তোমরা বলতে পারো, একটা ভয়ঙ্কর একটা দৃশ্য এখানে ইউলিসিসের অভিজ্ঞতার একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের সামনে এখানে পোয়েট তুলে ধরেছেন। আই অ্যাম বিকাম এ নেম, অর্থাৎ ইউলিসিস বলছে যে তাকে কত লোকেই না চেনে, যে সে এখন একটা নাম হয়ে গেছে, লোকে এখন তার নাম থেকেই তাকে এখন চিনে যায়। আমি একটি নাম হয়ে গেছি, ইউলিসিস বলছে। ইউলিসিস তার কিংবদন্তি যে একটা মর্যাদা রয়েছে সেটা এখানে আমাদের সামনে প্রকাশ করছে। তার নাম বীরত্বের প্রতীক, যা গর্বের কিন্তু একটি বোঝাও তার কাছে বলতে গেলে। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, অর্থাৎ সে যেন সবসময় এক প্রকার একটা কি বলে ক্ষুধার্ত হৃদয় নিয়ে ভ্রমণ করতে থাকে, মানে সর্বদা ক্ষুধার্ত হৃদয় নিয়ে ভ্রমণের জন্য সে যেন হচ্ছে তার এই যাত্রা, মানে যখন সে আর কি বাইরে ছিল তখন তার এই যাত্রাটা যেন এক প্রকার একটা তার কাছে খিদা টাইপের, মানে সব কিছু জানার একটা আকাঙ্ক্ষা, সেটাই তার কাছে ছিল। Much have I seen and known, cities of men and manners, climates, councils, governments, অর্থাৎ এখানে বলছে যে ইউলিসিস এখানে হচ্ছে একটা ভাস্ট লিস্ট অফ এক্সপিরিয়েন্স আমাদের কাছে তুলে ধরছেন, যে সে কত কিছুই না অবজার্ভ করেছে, যে কত কালচার, কত কাস্টম, কত পলিটিক্যাল সিস্টেমস, হাইলাইটিং তাদের যে কত যে ডাইভার্স নলেজ রয়েছে সেগুলোকে হাইলাইট করছে আমাদের কাছে। কত মানুষের কত রাজনীতি, জলবায়ু পরিষদ, সরকার, সে কত কিছুই না তার জীবনের দেখেছিল সেই যুদ্ধ চলাকালীন। তারপর বলছে মাই সেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, হি ওয়াজ রেসপেক্টেড এভরিওয়্যার, মানে ইউলিসিস নিজেকে কম নয় বরং সবার দ্বারা সম্মানিত এরকম একটা পজিশনে নিজেকে স্থাপন করতে চাচ্ছে, মানে সে যেখানেই যায় সেখানেই হচ্ছে তাকে সম্মান দেওয়া হয়। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ পিস ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়, এই যে আমি তোমাদেরকে এর আগেই বলেছি সে একটা দীর্ঘ 10 বছর বোধ হয় সেই ট্রোজান ওয়ারটাতে ব্যস্ত ছিল, সেই 10 বছর দীর্ঘব্যাপী সেই যুদ্ধে যে সেই ট্রয়ের যে বিভিন্ন প্রান্ত ছিল সেখানে হচ্ছে সে যুদ্ধ করছিল। তো সেখানে সে কতই না আনন্দ উপভোগ করেছিল তার যে সঙ্গী ছিল সেই সঙ্গীদের সাথে। অ্যান্ড কই গেল, হ্যাঁ, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, মানে ইউলিসিস নিজেকে বলছে যে সে এখন এক প্রকার তাদের অংশ হয়ে গেছে, মানে সে যেখানেই যায় মানে সেখানেরই এক প্রকার অংশ হয়ে যায়। এটা একটা ফিলোসফিক্যাল তোমরা একটা রিফ্লেকশন বলতে পারো, যে হিজ আইডেন্টিটি ইজ শেপড বাই হিজ এক্সপিরিয়েন্স, মানে সে সেখানেই যায় তার অভিজ্ঞতা দ্বারাই তার সেখানকার একটা আইডেন্টিটি তার মাধ্যমে হচ্ছে ফুটে ওঠে, মানে একটি দার্শনিক চিন্তা, তার পরিচয় প্রতিটি অভিজ্ঞতা, স্থান এবং মানুষ দ্বারা গঠিত, মানে প্রতিটা মানুষ তাকে চেনে এবং তার অভিজ্ঞতাটা প্রতিটা মানুষের মধ্যে তার যেন সেই অভিজ্ঞতাটা ফুটে ওঠে। Yet all experience is an arch wherethrough gleams that untraveled world whose margin fades forever when I move, অর্থাৎ এখানে হচ্ছে তো বলতে চাচ্ছেন যে সব অভিজ্ঞতা একটি খিলান যার মধ্য দিয়ে অভ্রান্ত বিশ্ব ঝলমল করে, যার সীমা চিরতরে ম্লান হয় যখন সে এগিয়ে যায় আর কি। ইউলিসিস বলছে যে একটা খিলান তোমরা জানো, একটা রাউন্ড টাইপের একটা খিলান হয়, তো সেখান দিয়ে মনে হচ্ছে যেন তার এই অভিজ্ঞতাগুলো সে যতই এগিয়ে যাচ্ছে সেগুলো যেন আর শেষ হচ্ছে না, এবং তার এই বিশ্বটা হুজ হরাইজন রিসিডস
অ্যাজ হি অ্যাডভান্সেস, মানে তার কাছে যেন মনে হয় সে যত আগাচ্ছে তার সেই হরাইজনটা মানে তার সীমানাটা ততই এগিয়ে যাচ্ছে, মানে ইউলিসিসও আগাচ্ছে, সেই হরাইজনের সীমানাটাও এগিয়েই যাচ্ছে। অলওয়েজ এন্টাইজিং হিম, যখন সে এগিয়ে যায়, মানে তার অভিজ্ঞতা একটি খিলানের মতো বলতে পারো, যার মাধ্যমে অজানা বিশ্ব দৃশ্যমান হয় এবং যার দিগন্ত সর্বদা মানে যার সীমানা সর্বদা পিছিয়ে যায় তাকে লোভিত করে, মানে তার মধ্যে আরও জানার ইচ্ছা আকাঙ্ক্ষা ফুটে ওঠে। হাউ ডাল it is to pause, to make an end, to rust unvarnished, not to shine in hues। অর্থাৎ সে এখানে বলছে যে সে যখন হচ্ছে সেই যুদ্ধের থেকে আবার সে যখন তার নিজের রাজ্যে ফিরে আসে ইথাকাতে, তো এই বিরতি তো এখন তো এখানে তার কাছে খুব একটা বেশি বিশেষ কোনো কাজ নেই, তো এটা তার কাছে এক প্রকার বিরতির মতো। তো সেই বিরতিকেই বলছে যে বিরতি দেওয়া, শেষ করা কত নিরস, মরিচা পড়া না ঝকঝকে ব্যবহারে উজ্জ্বল হওয়া, অর্থাৎ স্থবিরতা অসহনীয় তার কাছে এক প্রকার। তিনি মানে ইউলিসিস নিজেকে একটি তলোয়ারের সাথে এখানে তুলনা করছে, যা ব্যবহার না করতে করতে যার মধ্যে জং ধরে গেছে বা মরিচা পড়ে গেছে, এবং সেটা একমাত্র কর্মেই উজ্জ্বল হবে এটা সে বিশ্বাস করে। তারপর বলছে অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, অর্থাৎ সে বলছে যে এটা কি কোনো একটা জীবন হলো, এইভাবে যে জীবনযাপন করা, এভাবে বেঁচে থাকাটা তো কোনো জীবন না, মানে ইউলিসিসের কাছে এটা কোনো জীবন না, এরকম একটা জীবন। তো পরবর্তীতে আমরা কি পাচ্ছি, লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটিল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটিল রিমেইনস, মানে জীবনের উপর জীবন স্তূপীকৃত হয়, সবই খুব কম এবং আমার একটি জীবনে সামান্যই অবশিষ্ট। মানে ইউলিসিসের কাছে জীবনের পর জীবন, একাধিক জীবনও তার উচ্চাকাঙ্ক্ষার জন্য যথেষ্ট নয়, মানে তার একমাত্র জীবন প্রায় শেষ হতে চলেছে এবং যা তাকে তাড়া দেয়, মানে সে এই জীবনেই সমস্ত জ্ঞান, সমস্ত নলেজ, সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চায়, তা সে পরবর্তী জীবনের অপেক্ষায় বসে থাকতে চায় না। বাট এভরি আওয়ার ইজ সেভড from that eternal silence something more, a bringer of new things। অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন যে কিন্তু প্রতি ঘন্টা রক্ষা পায় চিরন্তন নীরবতা থেকে আরও কিছু নতুন জিনিসের বাহক, অর্থাৎ প্রতি মুহূর্ত মৃত্যু থেকে বাঁচায় এবং নতুন সম্ভাবনা দেয় এবং তার আশাবাদ, এবং সে আশা করে, মানে তার যে আশা আকাঙ্ক্ষা সেটাই হচ্ছে এই লাইনটার মাধ্যমে ফুটে পায়। মানে এভরি মোমেন্ট ডিলেজ ডেথ, মানে প্রত্যেকটা মুহূর্ত তাকে যেন মৃত্যুর থেকে পিছিয়ে আনছে এক প্রকার, মানে তার এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন তার যে ডেথ সেটার দিকে সেটাকে আরেকটু দেরি করছে, বা তার যে আশাবাদ, সে মানে সে যতই এক্সপিরিয়েন্স গ্যাদার করবে সে মনে করে যে তার মৃত্যুটা ততই পিছিয়ে যাবে আর কি। অফার্স নিউ পসিবিলিটিস এক প্রকার, বা রিফ্লেক্টিং অপটিমিজমও বলতে পারো তোমরা। অ্যান্ড while it were for some 3 suns to store and ward myself, and these grey spirit yearning in desire to follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought। অর্থাৎ এটা খুবই ছোট কাজ হবে যদি 3টি সূর্য, মানে এখানে বলতে ইউলিসিস বোঝাচ্ছেন যে 3টা বছর তার এইভাবে অলসভাবে তার ইথাকাতে, মানে তার রাজ্যে এইভাবে অলসভাবে কাটানোটা খুবই মানে খুবই বিশেষ কোনো কাজ দিবে না আর কি তার কাছে, মানে এটা খুবই একটা অলস সময় তার কাছে। তারপর বলছে যে এই ধূসর আত্মা, মানে তার এখানে তার ওল্ড এজকে বোঝাচ্ছেন ইউলিসিস, মানে দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, মানে এই দিস গ্রে স্পিরিট বলতে ইউলিসিস নিজেকে বোঝাচ্ছেন, মানে সে কি আকাঙ্ক্ষা করছে এবং সে আকাঙ্ক্ষা করছে, মানে ইয়ার্নিং ফর ডিজায়ার, মানে আরও জিনিস সে উচ্চাকাঙ্ক্ষা করছে। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, মানে একটা যেমন তারা সেটা যখন হচ্ছে ডুবে যায়, মানে সেটা কোথায় ডুবে যায় সেটা তো আমরা দেখতে পাই না,
মানে তার কাছেও সেই নলেজ গ্যাদারটা যেন একটা সিঙ্কিং স্টারের মতো মনে হচ্ছে, মানে সেটা ডুবেই যাচ্ছেই তো ডুবেই যাচ্ছে, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, এবং সেটা কোনখানে কত দূরে গিয়ে ডুবে যাচ্ছে সেটা আমরা সেই সীমানাটা কিন্তু আমরা জানি না। সেটা মানে ইউলিসিসও তার ইউলিসিসের যে আকাঙ্ক্ষাটা রয়েছে সেটাও সেই সেই সীমানাটার মতোই পরিব্যাপ্তি বা সেই সীমানাটার মতোই ছড়িয়ে রয়েছে। ইউলিসিসের যে আকাঙ্ক্ষাটা রয়েছে সেটার সীমানাও সেই রকমই সীমানা। তারপর বলছে কই গেল, দিস ইজ মাই সান মাইন ওন টেলেমেকাস টু হুম আই হ্যাভ দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইজেল। অর্থাৎ এখানে তার ইউলিসিস তার নিজের যে ছেলে টেলেমেকাস তার কথা আমরা এখানে পাচ্ছি। সে বলছে যে এই যে আমার সেই ছেলে টেলেমেকাস, টু হুম আই হ্যাভ দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইজেল, এবং তো যাকে আমি আমার রাজদণ্ড মানে রাজ্য শাসনের ভার, সেই ভারটা এবং দ্য আইজেল মানে আমার এই রাজ্য বা আইল্যান্ডটা, ইথাকা একটা আইল্যান্ড টাইপের জায়গা, তো সেই আইজেল বোঝাচ্ছে, তো আমি আমার ছেলের হাতে আমার এই রাজদণ্ড এবং আইল্যান্ডটা তুলে দিচ্ছি। ওয়েল লাভড অফ মি অ্যান্ড ইন দিস ওয়ার্ক টু রুল, মোস্ট ব্লেমলেস ইজ হি, সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস। মানে সেই টেলেমেকাসকে বলছে যে আমার অতি প্রিয় এবং এই শাসনের কাজের জন্য যথোপযোগ্য, তিনি নির্দোষ, মানে টেলেমেকাসকে বলছে, টেলেমেকাস হচ্ছে নির্দোষ মানে ব্লেমলেস, সাধারণ দায়িত্বের ক্ষেত্রে সে একদম কেন্দ্রীভূত বা সাধারণ দায়িত্বের জন্য একদম সে উপযুক্ত টেলেমেকাস। ডিসেন্ট নট টু ফেইল in offices of tenderness and pay, meet adoration to my household gods when I am God। মানে টেলেমেকাসকে বলছে যে সে কখনোই ব্যর্থ হবে না বা ব্যর্থ না হওয়ার জন্য সে এক প্রকার উপযুক্ত, এবং সে এতটাই দায়িত্ববান যে সে আমার গৃহদেবতা মানে হাউস হোল্ড গডস মানে আমার যে ফ্যামিলি বা বলতে পারো বা জনগণ রয়েছে তাদের প্রতি যথাযোগ্য সে শ্রদ্ধা প্রদান করবে, এবং যখন আমি চলে যাব, হোয়েন আই অ্যাম গন মানে সে যখন ইউলিসিস যখন চলে যাবে, মানে সে আবার ভাবছে যে সে আবার নতুন একটা কোনো জার্নিতে বেরিয়ে পড়বে। সে ইউলিসিস যখন নতুন জার্নিতে বেরিয়ে যাবে তখন সেই ইথাকার রাজ দায়িত্ব সে হচ্ছে টেলেমেকাসকে দিয়ে যাবে, এবং টেলেমেকাস এই দায়িত্ব খুবই দায়িত্বের সহকারে পালন করবে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, মানে টেলেমেকাস নিজের কাজ করবে এবং ইউলিসিস নিজের কাজ করবে, মানে ইউলিসিস যাত্রা করবে মানে নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করবে আর টেলেমেকাস তার সাম্রাজ্য সামলাবে। নেক্সট হচ্ছে দেয়ার লাইজ দ্য পোর্ট দ্য ভেসেল পাভস আ সেইল। তো এখানে হচ্ছে ইউলিসিস যে আবার তার যাত্রা শুরু করতে চলেছে, তো সেই সে কীভাবে যাত্রা শুরু করবে সেই বন্দরটার আমরা একটা চিত্র পাই এখানে। তো ইউলিসিস বলছে সেখানে বন্দর রয়েছে, জাহাজ তার পাল ফোলায়, অর্থাৎ জাহাজের যে সাদা পালগুলো থাকে, তখন তো পালতোলা নৌকা ছিল, তো সেই পালতোলা নৌকোর যে পালগুলো সেগুলো মনে হচ্ছে যেন হাওয়ায় ফুলে আছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, সেখানে অন্ধকার বিস্তীর্ণ সমুদ্র অন্ধকারে যেন ডুবে আছে। আমরা সিজেরও একটা বর্ণনা পাচ্ছি এই লাইনটিতে। মাই ম্যারিনার্স সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, আমার যে সহকর্মীরা ছিল এবং তারা যে আমার সাথে যে আমার প্রিভিয়াস যাত্রায় যে আমার সাথে যারা পরিশ্রম করেছিল এবং কাজ করেছিল, তারা চিন্তা করছে এখন, থট উইথ মি আমার সাথেই তারাও এখন চিন্তা করছে। that ever with a frolic welcome took, souls that have toiled that ever with a frolic welcome took। অর্থাৎ এখানে হচ্ছে ইউলিসিস বলতে চাচ্ছে যে যারা সর্বদাই আনন্দময় অভ্যর্থনায় গ্রহণ করেছে, মানে তাকে সর্বদাই যারা তাকে সেলুট বা বলতে পারো সম্মান করেছে তার সহকর্মীরা, তাদের উদ্দেশ্যে ইউলিসিস এখানে বলছে দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজড, অর্থাৎ যারা বজ্র এবং রোদ এবং মুক্ত হৃদয় এবং মুক্ত কপালে ভাগ্যের ঝড়ের মুখোমুখি হয়েছে, মানে তার যে সহকর্মীরা ছিল তারা যেই বজ্র এবং রোদ
এগুলো সহ্য করেছিল তার সাথে এর প্রিভিয়াস জার্নিতে। তো সেইগুলো বিষয়ই এখানে ইউলিসিস আমাদের কাছে আবার তুলে ধরছে। অর্থাৎ তার নাবিকরা যে কষ্ট এবং আনন্দ, মানে এখানে থান্ডার বলতে হচ্ছে কষ্ট, এবং বাকি যে সানশাইন আছে, সানশাইন মানে হচ্ছে আনন্দ। মানে এই দুটো জিনিসকে ইউলিসিস আমাদের কাছে বলছেন যে থান্ডার অ্যান্ড সানশাইন, এই তার নাবিকরা যে এই উভয় দুটো জিনিসকেই যে সাহসী ও মনোভাব সহকারে গ্রহণ করেছে এবং ভাগ্যের অনিশ্চয়তার বিরুদ্ধে তারা যে মুক্ত আত্মায় যে দাঁড়িয়ে রয়েছিল, সেটাই ইউলিসিস এখানে বলছে। ফ্রি হার্টস, ফ্রি foreheads টু দ্য গেলস অফ চান্স, অর্থাৎ ভাগ্যের যে একটা মুক্ত হৃদয় এবং মুক্ত কপালে তারা যে এই ভাগ্যের ঝড়ের মুখোমুখি যে দাঁড়িয়েছিল, সেটাই হচ্ছে ইউলিসিস এই লাইনের মাধ্যমে বলছে। তারপর কি বলছে, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, অর্থাৎ age does not diminish his honor or capacity for effort. Ulysses redefines aging as a purposeful, অর্থাৎ বৃদ্ধ বয়স এখন তার কাছে সম্মান এবং পরিশ্রম এক প্রকার। মানে বৃদ্ধ বয়স হলে কি হবে, ইউলিসিসের কাছেও এটা যেন এক প্রকার সম্মান, এবং তার কাছে এটা যেন খুবই একটা পরিশ্রমের কাজ। মানে ইউলিসিস এই বয়সেও যে এত পরিশ্রম করতে সক্ষম এবং সেগুলো যেন মুক্ত কপালে যেন সেগুলোকে গ্রহণ করছে, এটাই আমরা এখানে বুঝতে পারছি। তারপর ডেথ ক্লোজেস অল বাট সামথিং আর দ্য এন্ড, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। মানে মৃত্যু সব বন্ধ করে, কিন্তু শেষের আগে কিছু কিছু তো মহৎ কাজ করেই যেতে হয়, এখনও করা যেতে পারে। যারা দেবতাদের সাথে লড়াই করেছিল একসময়, তাদের জন্য অযোগ্য নয়। মানে ইউলিসিস যে কত ক্ষমতা এবং তার সহকর্মীদের যে কত ক্ষমতা, সেটাই এই লাইনের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরছে। যে তাদের মৃত্যু, মানে ওল্ড এজ তো প্রায় চলেই এসেছে, মানে ওল্ড এজেই আছে বলতে গেলে, এবং তাদের কাছে মৃত্যু তো চলেই এসেছে, কিন্তু এখনও তাদের কাছে কিছু অসম্ভব কাজ করা এখনও যেন বাকি আছে। তাই তারা বলছে যে মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু ইউলিসিস বিশ্বাস করেন তিনি এর আগে কিছু মহৎ কিছু করে যেতে পারেন, যা দেবতাদের সাথে লড়াই করা মানুষের যোগ্য। অর্থাৎ আমরা যখন এই ট্রোজান ওয়ার অর্থাৎ ওডিসি বা ইলিয়াড বলো পড়ি, তখন সেখানে আমরা দেখতে পাই যে গ্রিক যেসব গড ছিল, তারাও সেই ওয়ারের মধ্যে কিছু না কিছু অবদান রেখেছিল। তো ইউলিসিস বলতে চাচ্ছে যে এই তারা যখন হচ্ছে সেই যুদ্ধ করেছিল, তখন তার কাছে মনে হয়েছিল যেন তারা সেই দেবতাদের সাথেই যেন যুদ্ধ করছিল। তো সে নিজেকে এতটা উপরে রাখছে যে তার কাছে মানে এখন এগুলো মনে হয় যেন সে এখন কিছুই অসম্ভব না, তার কাছে কোনো কিছু করাই এক প্রকার অসম্ভব না। সে নিজেকে মনে করছে যেন যারা দেবতাদের সাথে যুদ্ধ করেছে, তার কাছে কি আর অসম্ভব হতে পারে। দ্য লাইটস বিগেইন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, দ্য লং ডে ওয়েন্স, the slow moon climbs the deep moans round with many voices, অর্থাৎ পাথর থেকে আলো জ্বলতে শুরু করে, দীর্ঘদিন ম্লান হয়, ধীরে ধীরে চাঁদ উপরে ওঠে, গভীর বহু কণ্ঠে চারপাশে কাতরায়। মানে গোধূলির একটা চিত্র আমরা এই লাইনটিতে পাই। মানে পাথরের উপর থেকে যেন চাঁদ উপরে উঠছে এবং দিনটা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। সমুদ্রের যে একটা কলকল শব্দ, সেটা আমরা শুনতে পাই, মনে হচ্ছে যেন একটা রহস্যময় একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। কাম মাই ফ্রেন্ডস, দিস নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। তো সে তার সহকর্মী বা বন্ধুদেরকে এখানে আহ্বান করছে, এসো বন্ধুরা, এখনও কিন্তু দেরি হয়নি নতুন বিশ্বের জন্য সন্ধানের জন্য, তাদের যাত্রা শুরু করার জন্য। নিউয়ার ওয়ার্ল্ড মানে নতুন জার্নি শুরু করার জন্য এখানে হচ্ছে ইউলিসিস বোঝাচ্ছে।
push off and sitting well in order smite the sounding furrows, অর্থাৎ ঠেলে দাও ভালোভাবে বসে ধ্বনিত খাজে আঘাত করে। মানে ইউলিসিস বলছে যে ইউলিসিস তার দলকে জাহাজ চালু করতে বলছে, জাহাজ চালু করো, দৃঢ়ভাবে দাঁড়গুলো ধরো, যে বৈঠাগুলো আছে বা দাঁড় সেগুলোকে ভালো করে ধরো এবং সেগুলোকে বও, এবং সমুদ্রের যে ওয়েভের যে খাঁজগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে জাহাজটিকে বইয়ে নিয়ে যাও, তরঙ্গের সাথে এগিয়ে নিয়ে যাও। ফর মাই পারপোজ হোল্ডস to sail beyond the sunset and the bath of all the western stars until I die, কারণ আমার উদ্দেশ্য একটাই, সূর্যাস্তের বাইরে পশ্চিমে সব তারার স্নানে যতক্ষণ না আমি মরি। অর্থাৎ তার লক্ষ্য দিগন্ত দূর অবধি যাওয়া, যত দূর যাওয়া যায়, তারার আস্তাচলের বাইরের যাত্রা, অর্থাৎ যে এখানে হচ্ছে পৃথিবীটা মানে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, মানে তারও বাইরে সে আর কি যাত্রা করতে যাচ্ছে, মানে তার এত আকাঙ্ক্ষা অজানার দিকে, অসম্ভব মৃত্যুর দিকে, মানে নতুন অজানা বা এক প্রকার রহস্যময় পরিবেশের দিকে সে যাত্রা করতে চাচ্ছে বা যাচ্ছে, মানে একটা রহস্যময় একটা পরিবেশের সে আকাঙ্ক্ষা করে। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে যে উপসাগর বা সমুদ্র রয়েছে সেটা আমাদেরকে ধুয়ে দিবে বা আমাদেরকে গ্রাস করে নেবে। তিনি হচ্ছে সমুদ্রের মধ্যে যেসব ঝুঁকি রয়েছে সেগুলোর কথা এখানে আমাদের কাছে বলছেন। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইজেলস অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ। তো এখানে আমরা একটা ক্যারেক্টার পাচ্ছি, অ্যাকিলিস। তো যে ট্রোজান ওয়ার হয়েছিল সেও হচ্ছে এই অ্যাকিলিস, সেও হচ্ছে গ্রিকসদের তরফ থেকে সেই যুদ্ধে পার্টিসিপেট করেছিল। তো এই অ্যাকিলিস হচ্ছে কি বলে ইউলিসিসেরও একজন সহকর্মী বা বন্ধু বলতে পারো। তো সে খুবই একজন গ্রেট ওয়ারিয়ার ছিল এই অ্যাকিলিস। তো ইউলিসিস বলছে ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইজেলস। হ্যাপি আইজেলস বলতে এখানে এলিজিয়ামের কথা এখানে বোঝাচ্ছে। এ প্যারাডাইস এক প্রকার একটা স্বর্গ, এটা এক প্রকারের স্বর্গ যেখানে হচ্ছে গ্রিকদের বিভিন্ন হিরোজরা এখানে থাকে। তো ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইজেলস, মানে ইউলিসিস বলতে চাচ্ছে যে সে যাত্রা করতে করতে হয়তো সেই হ্যাপি আইজেলস বা এলিজিয়ামে পৌঁছে যাবে, যেখানে হচ্ছে সে কাকে দেখবে, অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এখানে দেখবে হচ্ছে সেই অ্যাকিলিসকে, হুম উই নিউ, যাকে তারা হচ্ছে চিনত। Though much is taken, much abides, and though we are not now that strength which in old days, অর্থাৎ এখানে হচ্ছে বোঝাচ্ছে যে যদিও এখনও অনেক কিছু নেওয়া হয়েছে এবং অনেক কিছু থেকে গেছে, মানে তার অনেক কিছু জানার রয়ে গেছে, এবং যদিও আমরা অর্থাৎ তারা মানে ইউলিসিস এবং তার সহকর্মীরা এখনও সেই শক্তি তাদের মধ্যে নেই যেটা তাদের হচ্ছে পুরনো দিনে ছিল, কিন্তু এখনও তারা হচ্ছে এক প্রকার মানে তাদের মধ্যে এখনও, মানে ইউলিসিস বলতে যাচ্ছে যে তাদের মধ্যে এখনও অনেক শক্তি রয়েছে। তারা যদিও সেই পৃথিবীকে একসময় হয়তো মানে তাদের যৌবনের কথা বলছে, যা তারা মানে এতটাই গ্রেট ছিল যে পৃথিবী এবং আকাশকে তারা তখন নাড়িয়ে দিত, এতটাই তাদের মধ্যে শক্তি ছিল, কিন্তু এখন সেই শক্তিটা এখন আর তাদের মধ্যে নেই। কিন্তু তারা সেই যতটুকুই শক্তি আছে তারা সেই ততটুকু শক্তি দিয়েই এই রহস্যময় এই পৃথিবী, এই অজানাটাকে জানতে চায়। বয়সের কারণে তারা অনেক কিছুই হারিয়েছে, তবুও অনেক শক্তি রয়ে গেছে তাদের মধ্যে। তারা পূর্বে দেবতুল্য শক্তি হারিয়ে গেলেও কিন্তু এখনও তারা নিজেদের যে সক্ষমতা সেটাই এই লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারছি। দ্যাট হুইচ উই আর। তো এখানে ইউলিসিস দুবার উই আর বলছে, তো মানে তাদের যে মহাময়, তারা যে কতটা মহান সেটাই আমাদের কাছে বোঝাচ্ছে যে আমরা তাই, তাদের যে অবিচল বীরত্বপূর্ণ, তাদের যে একটা পরিচয়, সেই শক্তিশালী স্বীকৃতি তাদের, সেটাই আমরা এই লাইনটার মাধ্যমে আমরা প্রকাশ পাই। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, but strong in will to strive, to seek, to find and not to yield। অর্থাৎ
তাদের যে এই ধরনের বীরত্বপূর্ণ হৃদয়ের মেজাজ, সময় এবং ভাগ্য দ্বারা দুর্বল, কিন্তু ইচ্ছায় তারা দৃঢ় সংগ্রাম করতে, খুঁজতে এবং পেতে এবং হার না মানতে। মানে তারা এতটাই তাদের সাধারণ বীরত্বপূর্ণ আত্মা তাদের, যে সময়ের কারণে দুর্বল হলেও সংগ্রাম, অনুসন্ধান, আবিষ্কার তারা তখনও করেই যেতে চায়। কখনো তারা হার মানতে রাজি না, কখনো তারা হার মানবে না আর কি। তারপর বলছে যে টু টু স্ট্রাইভ টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। মানে তারা এক প্রকার কখনোই হার মানবে না, এটাই হচ্ছে আমরা এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের ইউলিসিস, এই কবিতাটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে নিচে কমেন্টসে অবশ্যই জানাবে। তো ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য একটি টপিকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।